যতক্ষণ নিঃশ্বাস আছে মানুষকে উন্নত জীবন দেওয়ার চেষ্টা করে যাওয়ার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে তিনি বলেন, জনগণই তার মূল শক্তি। তারা নিরাপত্তার নামে যেন জনবিচ্ছিন্ন না হয়ে পড়েন। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। স্পেশাল সিকিউরিটি ফোর্সের 38তম প্রতিষ্ঠা রাষ্ট্র ও সরকার প্রধান রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ, যেটি 1986 সালে গঠিত হয় রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী নামে। পর্যায়ক্রমে সশস্ত্র বাহিনী ছাড়াও পুলিশ ও আনসার থেকেও দক্ষ সদস্যদের নেওয়া হয় এই বাহিনীতে। আপনার এবং অন্যান্য সকলের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল মন্ত্র এবং পবিত্র দায়িত্ব। আর এই পবিত্র দায়িত্ব পালন করতে আমরা সবসময় বদ্ধপরিকর। বাহিনীটির 38তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু তিনি নন, যারা তার নিরাপত্তায় নিয়োজিত তাদেরও প্রতিনিয়ত নানা ঝুঁকিতে থাকতে হয়। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, জনগণই তার মূল শক্তি ও অনুপ্রেরণার উৎস, তাই জনসম্পৃক্ততা যেন বাধাগ্রস্ত না হয়। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি, কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়। আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী আশা করেন শৃঙ্খলা, দক্ষতা এবং পেশাদারিত্বে এই বাহিনী বিশ্বের আদর্শ নিরাপত্তা বাহিনীতে পরিণত হবে। উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা। দুর্নীতি শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও করেন। তাই কারো ওপর অভিযোগ তোলার আগে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সেবা উদ্বোধন করতে গিয়ে এসব বলেন তিনি। বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ পরিবহনের সংকট দূর করতে বিমানবন্দরে আজ থেকে চালু হচ্ছে এই শাটল বাস সেবা। শুরুতে বিআরটিসির 2টি বাস দিয়ে সেবা দেওয়া হবে, প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হবে। এই বাস দুটি দেশেই প্রস্তুত করা হয়েছে, আগামীতে দেশেই বাস তৈরি করা হবে, বিদেশ থেকে আমদানি করতে হবে না বলে জানিয়েছে বিআরটিসি। আমরা যখন কথা বলি আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 জুন নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এছাড়া 1 জুলাই সারা দেশে এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়াপল্টনে যৌথ সভা শেষে এই ঘোষণা দেন তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। এমন মামলায় অন্যরা মুক্তি পেলেও আদালতের দোহাই দিয়ে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়ার সামনে আসলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব হবে না দাবি করে ফখরুল জানান, তার মুক্তি এখন বিএনপির একমাত্র লক্ষ্য। এ সময় ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার সহযোগিতা না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। 29 জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। মহানগরগুলোতে এই সমাবেশ দেশনেত্রীর মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতারা চুক্তি এবং সমঝোতা স্মারকের পার্থক্য বোঝেন না, তাই দলটির নেতাদের কিছু বলার নেই বলে
মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তারা যখন ক্ষমতায় ছিল তখনও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনের রাষ্ট্রদূতের সাথে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, রাজ্য ও কেন্দ্রের বিষয় অভ্যন্তরীণ, সাধারণত কেন্দ্রের সাথেই চুক্তি হয়, তাই তাদের সাথেই আলোচনা চলে। রেল যোগাযোগ তৈরি হলে সার্বভৌমত্ব নষ্ট হবে না বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয় জানিয়ে মন্ত্রী বলেন, এবারের সফরেও এ বিষয়ে আলোচনা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা বিএনপি নেতারা চুক্তি আর এমওইর মধ্যে মনে পার্থক্যটাই বুঝেন না। ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। ভারতবর্ষ আমাদের স্বাধীনতা সংগ্রামে যেভাবে সহায়তা করেছে, তাদের সৈনিকরা যেভাবে জীবন দিয়েছে, আমাদের মানুষদের প্রায় 1 কোটি মানুষকে যেভাবে তারা সেখানে আশ্রয় দিয়েছে, সেটির মাধ্যমে তাদের সাথে যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হয়েছে সেটি অবিচ্ছেদ্য। ইউরোপের 31টি দেশে 87 লাখ শ্রমিকের প্রয়োজন, অথচ এই শ্রমবাজার ধরতে সরকারের যথাযথ উদ্যোগ নেই বলে জানিয়েছে ইউরোপের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন রাবিট ব্যবসায়ী সমিতি। সকালে রাবিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান রিক্রুটিং এজেন্সির মালিকরা। বলেন, বাংলাদেশ মূলত মধ্যপ্রাচ্য আর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর দিকে মনোযোগী হলেও এশিয়ার বাইরে উন্নত দেশগুলোতে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে। ফলে এসব দেশের শ্রমবাজারের জনশক্তি রপ্তানিতে এগিয়ে আছে পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল। ইউরোপের দেশগুলোতে বৈধ উপায়ে শ্রমিক পাঠাতে হলে সেই দেশের ভাষা এবং বিভিন্ন কাজে দক্ষতা অর্জন প্রয়োজন, তাই নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী দক্ষ শ্রমিক তৈরির তাগিদও দেন তারা। 31টা দেশে প্রায় 87 লক্ষ কর্মীর চাহিদা এখন আছে, যেটা মিডল ইস্টে নাই। কিন্তু আমরা এই বাজারটা ধরার ব্যাপারে কাজ করার জন্য যথেষ্ট পর্যাপ্ত প্রিপারেশন নেই। আমি একটু নাম বলি এবং সংখ্যাটা বলি। এই সেক্টরগুলো হচ্ছে হেলথ কেয়ার, এই যে কেয়ার গিভার, নার্স। আমি সংখ্যায় বলতেছি, কনস্ট্রাকশন সেক্টরে অনেক ওয়েল্ডার আছে, হেভি ড্রাইভার আছে, আপনার ফিটার আছে, পাইপ ফিটার, এগুলো। আর ফ্যাক্টরিতে স্কিল লোক নেয়। তারপর হচ্ছে কি হোটেল ইন্ডাস্ট্রিতে ব্যাপক লোক নিতে চায়, এবং ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই আপনার জাপান, কোরিয়া সহ অনেক দেশে যেতে পারে। এমপি আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে অভিযানে কিছু পায়নি গোয়েন্দারা। বুধবার বেলা 12টায় ঝিনাইদহের পিপিলিকা মার্কেটের পাশের ডোবা ও স্টেডিয়ামের পূর্ব পাশের পুকুরে এই অভিযান শুরু হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে অভিযানে ছিল ঝিনাইদহ জেলা ও গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে, গ্যাসবাবুর ব্যবহার করা 2টি ফোন উদ্ধার করতে এই অভিযান। 2টি ফোনই পুকুরে ফেলার কথা গ্যাসবাবু স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি। ওই ফোনে আনার হত্যার বেশ কিছু প্রমাণ আছে বলেও ধারণা করছে গোয়েন্দারা। ছাগলকাণ্ডে দেশ জুড়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক ও মুঠোফোনে আর্থিক সেবার হিসাব জব্দের আদেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। সেই সাথে শেয়ার বাজারে তাদের 16টি বিও হিসাব ফ্রিজ করেছে BSEC। দুর্নীতি দমন কমিশনের অনুরোধে মঙ্গলবার এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে এখন মতিউর, তার 2 স্ত্রী ও 5 সন্তানের ব্যাংক, MFS ও বিও হিসাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো লেনদেন করা যাবে না। হিসাব জব্দের পাশাপাশি ওই 8 জনের হিসাবের যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে BFIU। তবে ব্যাংক কিংবা MFS হিসাবে মতিউর রহমান কিংবা তার পরিবারের সদস্যদের কি পরিমাণ অর্থ জমা আছে তা জানা যায়নি। বগুড়া জেলা কারাগার থেকে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তদন্তে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানিয়েছেন, মঙ্গলবার রাত 3টার পরে সেলের ছাদ ফুটো করে ওই 4 আসামি পালিয়ে যান। তবে নির্দেশ পাবার 14 মিনিট পরেই শহরের চাষি বাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, বাড়ানো হয়েছে কারাগারের নজরদারি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কারাগারের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, রাজশাহী উপ মহাপুলিশ পরিদর্শক কামাল হোসেন ও বগুড়া কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা
রেলখানার নদীর ওই পাড়ে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া, কিন্তু আমাদের সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেপ্তার করতে পারে। অনলাইনে চাকুরি ট্যালেন্ট হান্টের নামে নারীদের ব্ল্যাকমেইল করে অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগে মূল হোতা সহ 8 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এদের থেকে প্রায় 10 লক্ষ নুড ছবি ও 20,000 ভিডিও উদ্ধার করেছে গোয়েন্দারা। 2 মেডিকেল শিক্ষার্থী মেহেদি হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন মিলে গড়ে তোলে চক্রটি। এই ব্যবসা করে তারা 7 বছরে 100 কোটি টাকা আয় করেছে বলেও জানিয়েছে সিআইডি। সিআইডি হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তিনি বলেন, শুরুতে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন, মডেল তৈরি বা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করত। সেখান থেকে আগ্রহীদের নিয়ে টেলিগ্রামে গ্রুপ খুলে তৈরি করা হতো আধুনিক যৌনদাসী। এই কাজে গ্রাহক ছিল সমাজের অনেক গুরুত্বপূর্ণ এবং উচ্চপদস্থ ব্যক্তিরাও। গ্রুপের সাবস্ক্রাইবার হলো 1,08,000 এবং এইখানে ওরা যে কন্টেন্ট এবং ভিডিও পাঠিয়েছে, কন্টেন্টের সংখ্যা হলো স্টিল ফটো, নুড স্টিল ফটো, সেটা হলো 5,73,687 আর ভিডিও পাঠাইছে 13,993টি। এখন আপনাদের প্রশ্ন হলো যে ভুক্তভোগী কত? এ পর্যন্ত আমরা আমাদের কাছে কমপ্লেন আসার পরে আমরা বেশ কিছু ভুক্তভোগী পেয়েছি, তো এই সংখ্যাটা এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছেন একজন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার দুপুরে মেঘনা ডিপোর জেটির পাশে বুড়িগঙ্গা নদীতে ট্রলারটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রলারের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফখরুদ্দিন জানিয়েছেন, ট্রলারে থাকা লোকজন রান্না করছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর লালমাটিয়ায় একটি সড়কে তিতাসের সঞ্চালন পাইপে লিকেজ দেখা দেয়ায় রাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর কাজ করে তা মেরামত করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লালমাটিয়ার এফ ব্লকে কাজী অফিসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। বাসিন্দারা জানান, সন্ধ্যা থেকেই ম্যানহোলের পাশের রাস্তা উত্তপ্ত হয়ে যায়। এছাড়া ড্রেনেজ লাইনের ভেতর থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়ার দাগ দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এবং তিতাস কর্তৃপক্ষ এসে গভীর রাত পর্যন্ত সড়ক খুঁড়ে পাইপ মেরামত করে। তিতাসের কর্মকর্তা জানান, ঢাকা উত্তর সিটিতে গত 1 মাসে 150-র বেশি গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। গ্যাস লিকেজ, অবশ্যই গ্যাস লিকেজ, ওনারাও বলতে পারে হয়তো গ্যাস লিকেজ, নাইলে এখনো গরম আছে, কিছু কিছু সাইডে গরম আছে। দীর্ঘক্ষণ ধরে আগুনটা এখানে জ্বলেছে এবং আশেপাশে ম্যানহোলের ঢাকনা বেয়ে উপরে হিট রিলিজ হচ্ছে, যার কারণে আশেপাশে যারা এখানকার যারা আবাসিক যারা এখানে বসবাস করছে তারাই আমাদেরকে ইনফর্ম করেছে যে অনেক বেশি পরিমাণ হিট হচ্ছে। এখন তখন আমরা এসে কাজটা করি। আর বেশ কয়েকদিন ধরেই হয়তো ধোঁয়াটা উঠতেছে বা গরমটা আছে, তো যেহেতু তারাও অবহিত করে নাই, আমাদেরও আসলে এটা অবহিত হওয়ার সুযোগ হয়নি, জানার সুযোগ হয়নি অফিসিয়ালি। তো হয়তো সেই কারণে অনেক বেশ সময় নিয়ে এটা পুড়ছে জন্য আমার ধারণা যেটা, সেই কারণে এখানে গরম ইয়েটা রয়ে গেছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ব্যক্তিকে হত্যার মামলায় 6 জনের মৃত্যুদণ্ড, 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2011 সালের 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় সবুজপাড়া থেকে রিকশায় ছোট ধুসিয়ায় নিজের বাড়িতে যাচ্ছিলেন হাজি নুরুল হক। পথে আসামিরা লোহার বল্লম দিয়ে তার উপর হামলা চালায়। এতে নুরুল হক ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় একই গ্রামের 22 জন সহ অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জনকে আসামি করে মামলা দায়ের করেন নুরুল হকের ছেলে। আছেন 71-এ চলছে সংবাদ সমগ্র। 1 সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে, এতে ডিমের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী খামারিরা ডিম দিতে পারছেন না। এদিকে ডিমের দাম বেড়ে যাওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
পোল্ট্রি রাজধানী হিসেবে খ্যাত গাজীপুরে ডিমের দাম বেশ চড়া। বর্তমানে খুচরা বাজারে দেশি মুরগির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 70 টাকায়, লাল ডিম 55 টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে 50 টাকায়। দাম নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ থাকলেও বিক্রেতারা বলছেন সামান্য লাভেই বিক্রি করছেন তারা। খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, উৎপাদন খরচ বেশি। এক প্রতি ডিমে 10.5 টাকা উৎপাদন খরচ। কর্মাস ফেলে যেভাবে টাকা ইনকাম করে সেগুলো বাজারে আসলে টাকার কোনো মূল্য নেই। এত টাকা ডিম দিয়ে মনে করেন আমাদের মতো লোকের ফ্যামিলি সংসার চালানো খুবই অসম্ভব। ডিম খাওয়া প্রতি হয় না, চলে না। মানিকগঞ্জের বাজারেও বেড়েছে সব ধরনের ডিমের দাম। দুদিন আগেও সাদা ডিম 48 টাকা আর লাল ডিম 50 টাকা হালিতে বিক্রি হলেও বর্তমানে প্রতি হালি লাল ডিম বিক্রি হচ্ছে 52 আর সাদা ডিম বিক্রি হচ্ছে 50 টাকায়। ডিম বিক্রেতারা জানান হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, এতে ডিমের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী ডিম দিতে পারছে না খামারিরা। হিট স্ট্রোকে অনেক মুরগি মারা যাওয়ার কারণে ডিমের উৎপাদন খুবই কমে গেছে এবং চাহিদা বেশি। গরমের দিকে অনেক ডিম ক্ষয়ক্ষতি হয়েছে, এর জন্য চাহিদা বেশি, আমরা ডিম পাইতেছি না। কাস্টমার আসলে আশ্চর্য হয়ে যায়, মানে 7 দিন আপনার 350 টাকা অনেক। সাভারের ডিমের আড়তগুলোতে গিয়ে দেখা যায় সরকার নির্ধারিত দামের তালিকা নেই সেখানে, আর এ নিয়ে কথাও বলছেন না আড়ত মালিক বা কর্মচারীরা। এখানেও ডজনে 10 টাকা বেড়ে এখন ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। এর আগেও বেশ কয়েক দফায় ডিমের দাম বেড়ে যায়, পরে বাজার নিয়ন্ত্রণে ডিম আমদানির অনুমোদন দেয় সরকার। শারমিন স্বপ্না, 71। আমদানি খরচ বেড়ে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন আগে 1 টন পেঁয়াজ আমদানি করতে $450 দিতে হতো, এখন দিতে হচ্ছে $550। এর পাশাপাশি ভারত পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক কর আরোপ করেছে। আমদানি মূল্য শুল্কের হার কমলে দাম কমবে বলে জানান তারা। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 450 থেকে 500 টন পেঁয়াজ আসে, কিন্তু মঙ্গলবার পেঁয়াজ এসেছে 300 টন। গত বছর 8 ডিসেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে অস্থির হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার। সেই সময় একদিনে পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম 60 টাকা থেকে বেড়ে দাঁড়ায় 90 টাকায়। এরপর আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু আবারও ভারতীয় পেঁয়াজ ও দেশি পেঁয়াজের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকা ও 82 থেকে 86 টাকায়। ইন্ডিয়া এবং দেশি এবারে 5-7 টাকা বাড়তি, আর আদা রসুনের দাম কমছে। আর এখন সরবরাহ আসলে কমটা কিন্তু ক্রেতাও কম। খুচরা ব্যবসায়ীরা জানান পাইকারি পর্যায়ে দাম বাড়লে তার প্রভাব খুচরা বাজারে পড়ে। পেঁয়াজ তো কমার কথা, কিন্তু বাড়লো কেন? এটা তো আমরাও নিজেরাই তো বুঝতে পারতেছি না। 85-90 এরকম করে বিক্রি করছি, এদের পরে আসি আমরা 95 টাকা বিক্রি করতেছি। কিনছি 92 টাকা পেঁয়াজ পাইকারি বাজার থেকে, যদিও আমরা 98 টাকা বিক্রি করতেছি। লাভের হিসাব করতে গেলে শূন্য আর কি। ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ জানান 1 টন পেঁয়াজের আমদানি খরচ $450 থেকে বেড়ে দাঁড়িয়েছে $550। ভারত সরকার যে পেঁয়াজের উপর 40% শুল্ক আরোপ করছে, যদি এই শুল্কটা যদি না কমায়, না কমাইলে তো পেঁয়াজের দামও বাংলাদেশে কমবে না। তবে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সরকারের মনিটরিং বাড়ানো দরকার মনে করছেন ভোক্তা অধিকার সংগঠন নেতৃবৃন্দ। কিন্তু সরবরাহ যথেষ্ট পরিমাণ আছে, তো সেই জায়গায় দাম বাড়ার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের তদারকি বাজার তদারকি না থাকার কারণে এই সুযোগটা ব্যবসায়ীরা বারবার নিচ্ছে। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 28 লাখ মেট্রিক টন, ভারত থেকে আমদানি করতে হয় প্রায় 10 লাখ টন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। বাড়তি উৎপাদন সত্ত্বেও সংরক্ষণ জটিলতায় প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বুধবার সচিবালয়ে BSRF সংলাপে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ যথাযথ আছে। চালের দামে অস্থিরতা কমানোর উদ্যোগ নেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মানুষকে স্বস্তি দিতে দ্রব্যমূল্য সহনীয় রাখার চেষ্টা করছে সরকার। এজন্য নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কথা স্বীকার করে বলেন, তাদের একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা চলছে। মন্ত্রী বলেন, সংঘর্ষের কারণে 21 দিন ধরে মিয়ানমারের সাথে বন্ধ থাকা আমদানি রপ্তানি জুলাইতে চুক্তির পর স্বাভাবিক হবে। গ্যাপ পিরিয়ডগুলো আমাদের অসুবিধা হয়,
যে জন্য আমাদেরকে আমদানি করতে হয় এবং কিছু পেঁয়াজ নষ্টও হয়ে যায় এই প্রক্রিয়ায়। সো এই কারণগুলোর কারণেই আমাদের, যেটা আমি বলেছি যে আমদানি রপ্তানির মাধ্যমে আমাদের এটা যেন নিরবিচ্ছিন্ন থাকে, এই চেষ্টাটা থাকবে এবং এটা সংরক্ষণের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আগামীতে করব। সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশকে অবস্থান নেয়ার তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এর জন্য ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর পরামর্শ দিয়েছে সংস্থাটি। বুধবার সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য জানান, এরই মধ্যে ভারত সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে। অথচ সুন্দরবনের বেশিরভাগ অংশই বাংলাদেশের মধ্যে। বিষয়টি নিয়ে এখনই দুই দেশের মন্ত্রী বা সচিব পর্যায়ে আলোচনা শুরুর তাগিদ দিয়ে বলেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান না হলে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এ সময় তিনি বাংলাদেশের ভৌগোলিক পণ্যসহ বিভিন্ন উদ্ভাবনী মেধাসত্ত্বের তালিকা করার কথা বলেন। পূর্ণাঙ্গ এবং পর্যাপ্ত তালিকা প্রস্তুত করতে হবে এবং এই পূর্ণাঙ্গ এবং তালিকা প্রস্তুত করার জন্য যে একটি সমীক্ষা করা দরকার, এ ব্যাপারেও কোনো দ্বিমত নাই। এটা সবাই একমত হবে। এটা খুব দ্রুততার সাথে করা সম্ভব। স্থানীয় সরকার বিভিন্নকে ব্যবহার করে সংস্কৃতি মন্ত্রণালয় এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের অবশ্যই শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে এটা করা সম্ভব। ভারত এবং বাংলাদেশের একটি অভিন্ন আইনি কাঠামো লাগবে ভৌগোলিক সুরক্ষাকে নিশ্চিত করার জন্য, ভৌগোলিক নির্দেশক পণ্যকে সুরক্ষা দেওয়ার জন্য। সিলেটে সুরমা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার নিচে চলে আসলেও কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 92 সেন্টিমিটার উপরে রয়েছে। ফেঞ্চুগঞ্জ বাজারের কিছু স্থানে পানি ধীরে নামায় চরম ভোগান্তিতে আছে মানুষ। সিলেটে পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে নদ নদীর পানি কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত কয়েকদিন ধরে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে নদীর পানি কমলেও দুর্ভোগ বেড়েছে। চলছে সংবাদ সমগ্র, ফিরছি একটা বিরতির পর।